নবম শ্রেণীর স্থিতিস্থাপক অংশটা আলোচনা করব। স্থিতিস্থাপক তোমরা মোটামুটি সকলেই জানো যে পদার্থের উপর যদি আমরা বল প্রয়োগ করি তার আকারে পরিবর্তন হবে এবং বলটাকে অপসারণ করলে পদার্থ আগের অবস্থায় ফেরত চলে যাবে। এই যে ধর্ম তাকে বলা হয় তাকে স্থিতিস্থাপক ধর্ম। এখানে প্রতিটা পদার্থের বস্তুর ক্ষেত্রে আমরা দেখব যে একটা নির্দিষ্ট সীমা থাকবে, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তুর আকারে পরিবর্তন হলো, এইবারে বলটা অপসারণ করলে পদার্থকে আবার আগের অবস্থায় চলে আসে। কিন্তু যদি বলটা বেশি পরিমাণে প্রয়োগ করি তাহলে পদার্থের একটা স্থায়ী বিকৃতি সৃষ্টি হবে এবং পদার্থ কিন্তু আর আগের অবস্থায় ফেরত যেতে পারবে না। এই যে সীমা তাকে বলা হয় তাকে স্থিতিস্থাপক সীমা। যে নির্দিষ্ট মানের উপর কি হয়, পদার্থ তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে, তাকে বলা হয় তাকে স্থিতিস্থাপক সীমা বলা হয়ে থাকে। এই স্থিতিস্থাপক সীমাটা জানা খুব দরকার এই জন্য, কারণ এখানে হুকের সূত্র আমরা পাবো। হুকের সূত্র কি বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি অনুপাত ধ্রুবক হয়ে থাকে, অনুপাত সমান হয়ে থাকে, সমানুপাত হয়ে থাকে। পীড়ন সমানুপাত হচ্ছে বিকৃতি। তো হুকের সূত্রে তাহলে কি বলবো? স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা হচ্ছে যে মান পর্যন্ত পদার্থের উপর বল প্রয়োগ করলে পদার্থ তার আগের বল অপসারণ করলে পদার্থ তার আগের অবস্থায় ফেরত যেতে পারে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাত হয়ে থাকে। তাহলে এখানে একটা কথা পেলাম, পীড়ন। পীড়ন জিনিসটা কি? পীড়ন কাকে বলে সেটা আমাকে জানতে হবে। পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে যদি আমরা একে গাণিতিকভাবে লিখি তাহলে পীড়নকে আমরা লিখব হচ্ছে বল বাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বল বাই হচ্ছে ক্ষেত্রফল। দেখো গাণিতিক রূপটা কিন্তু আমরা সংজ্ঞার মধ্যেই পেয়ে যাই। সংজ্ঞাতে আমাকে বলেছিল একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা পীড়ন বলে থাকি। তাহলে বল বাই ক্ষেত্রফল হবে। তাহলে পীড়নের একক হচ্ছে, আমরা বলের মাত্রা আমরা জানি m(l)(t)-2, ক্ষেত্রফল হচ্ছে l²। তাহলে এখানে একটা l এখানে কেটে গেল, তাহলে কি হবে m(l ইনভার্স), মানে নিচে l আছে উপরে গেল তাই জন্য l ইনভার্স t-2। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা বলে থাকি হচ্ছে পীড়ন। তাহলে এই পীড়নের কতগুলো অঙ্ক কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফলকে আমরা বলে থাকি হচ্ছে পীড়ন। ধরো কোনো একটা অঙ্ক দিয়েছে 2 মিটার দীর্ঘ, 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কয়ার, মিলিমিটার দুটো এম মানে মিলিমিটার, প্রস্থচ্ছেদ বিশিষ্ট। প্রস্থচ্ছেদ মানেই হচ্ছে ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব তারের, বিশিষ্ট একটি ধাতব তারের এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো আছে। দেখো কেজি হলে ভর হবে, ভর ঝোলানো আছে, ঝোলানো আছে। তাহলে এর পীড়ন কত? পীড়ন বের করতে হবে। তাহলে আমরা পীড়ন কি বললাম? পীড়ন মানে বললাম বল বাই ক্ষেত্রফল। আমাকে এই অধ্যায়ে অঙ্কগুলোকে ভালোভাবে জানতে হবে। তাহলে পীড়ন আমাকে বের করতে হবে। তাহলে পীড়ন মানে হচ্ছে বল বাই হচ্ছে ক্ষেত্রফল, বল বাই হচ্ছে ক্ষেত্রফল। দেখো আমরা ভর জেনেছি 8 কেজি ভর। আমরা কোনো বস্তুর ভর জানলে তাহলে তার আমরা বল আমরা বের করতে পারবো। আমরা ক্লাস 8-এর প্রথমের অধ্যায়ে আমরা পড়েছি যে কেজিকে যদি আমরা m/a, আমরা জানি f সমান সমান হচ্ছে m/a। তাহলে m হচ্ছে বস্তুর ভর হচ্ছে 8, ত্বরণ আমি সিজিএস এ বের করব বললাম, সিজিএস এ ত্বরণের মান হচ্ছে 980। তাহলে বলের মান হয়ে যাবে এটা হচ্ছে 9, যেহেতু আমরা সিজিএস এ করবো, নাহলে 9.8 দিয়ে গুণ করতাম যদি এটা আমি এসআই এ করতাম। তাহলে বল, তাহলে 8 0 0, 8 8 64, 4 হাতে থাকে 6, আর 72, 73, 74, 75, 76, 77, 78। তাহলে এত হচ্ছে ডাইন হবে।
তাহলে বল আমরা পেয়ে গেলাম। এবার দেখো ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। এই মিলিমিটার এটা বর্গ আছে মানে এটাই ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ মানেই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফল তাহলে আমরা কি করব, আমরা মিলিমিটারে বের করলে হবে না, আমাদের এটাকে সেন্টিমিটার স্কোয়ার করতে হবে। তাহলে সেন্টিমিটার করতে গেলে, মিলিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, বর্গ আছে তাই জন্য 2টো শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে তাহলে 1 হচ্ছে 100 হবে, তাহলে কত হবে 0.01, এত কি হবে, এত বর্গ সেমি। তাহলে দেখো আমরা এখান থেকে পীড়ন বের করতে পারবো। আমরা বলের মান কত পেলাম 7840 বাই আমরা ক্ষেত্রফল কত পেলাম 0.01। তাহলে আমরা পীড়ন বের করতে পারবো। পীড়ন বের করতে গেলে বল বাই হচ্ছে ক্ষেত্রফল। এবং আমরা তাহলে এককটা কি পাবো, আমরা এর একক পাবো হচ্ছে, বলের একক হচ্ছে নিচে, ওপরে ছিল হচ্ছে ডাইন, তাহলে এখানে ডাইন লিখব, নিচে কি ছিল বর্গ সেমি। তাহলে আমরা বলতে পারি আমরা এক ঘর, এইখানে 2টো শূন্য আর এই 2 ঘর পর দশমিক আছে বলে উপরে 2টো শূন্য। তাহলে কোনো কিছুকে যদি আমরা নিচে তো একের কোনো না লিখলেও হবে, তাহলে 7840 আর এখানে 2টো শূন্য হয়ে গেল। তাহলে এত ডাইন পার হচ্ছে বর্গ সেমি, তাহলে এটাকে লিখব ডাইন বর্গ সেমির ইনভার্স, বা নিচেও লিখতে পারো মাইনাস লিখলে। আচ্ছা, এই বড় বড় সংখ্যাগুলোকে সূচকের আকারে লিখলে কিন্তু অনেকটা ছোট হবে, 10-এর মাথায় 3, এত হচ্ছে ডাইন হয়ে গেল আর হচ্ছে বর্গ সেমি। দেখো আমি তাহলে অঙ্কটার ক্ষেত্রে আমরা পীড়ন বের করলাম, বল বাই হচ্ছে ক্ষেত্রফল, এবং সেখান থেকে আমি এককটা পেয়ে গেলাম, এবং আমরা দেখলাম পীড়নের মাত্রাটা হচ্ছে ml ইনভার্স t-2। তাহলে দেখো, এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে সমস্ত কিন্তু একই রাশিতে করে নিতে হবে। এখানে দেখো মিটার ছিল, এসআই করলে মিটার ধরলে কোনো অসুবিধা ছিল না, আমি সিজিএস করছি তাই জন্য এটাকে করে নিলাম হচ্ছে সেন্টিমিটার, এই মিলিমিটারকেও আমরা সেন্টিমিটার করে নিব। আর ভর বলেছে কিন্তু আমাকে এখানে বল বলেনি, তাই জন্য এর সাথে অভিকর্ষ ত্বরণকে আমরা গুণ করব। আমরা এফ সমান সমান এম এ এই জানি, এই তথ্য থেকে এফ মানে হচ্ছে বল। তাহলে এখান থেকে আমি পীড়নটা বের করে দিলাম। তোমরা আশা করি পারবে, অঙ্কটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা এইচডব্লিউ করতে পারো, যে একটি সুতোর ওপর একটি সুতা এক প্রান্তে 2 কেজি ভর ঝোলানো আছে। সুতাটির এখানে আমি প্রস্থচ্ছেদ না বলে সুতা একটা গোলের মতো একটা গোলাকার বস্তু হিসেবে যদি তুলনা করো, সুতাটির হচ্ছে ব্যাস আমি বলে, আচ্ছা ক্ষেত্রফলই বলে দিচ্ছি, ক্ষেত্রফল বলে দিই, ক্ষেত্রফল হচ্ছে 1, এত কিন্তু বর্গ সেমি। পীড়ন বের করতে হবে, পীড়ন কত, তাহলে পীড়ন, তাহলে বিকৃতিকে একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি হয়, দৈর্ঘ্যের পরিবর্তন হয়, একক দৈর্ঘ্যে দৈর্ঘ্যের যে পরিবর্তন, একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে বিকৃতি বলা হয়। বিকৃতি পদার্থের পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে বিকৃতি আমরা বলতে পারি, বিকৃতির একটা গাণিতিক রূপ হচ্ছে, ধরো আমি ধরে নিলাম ছোট হাতের এল ধরলাম লেন্থ, হ্যাঁ এইটা পরিবর্তন হলো, এবং পদার্থের অরিজিনাল যে লেন্থ ছিল সেটা এল, এটাই হচ্ছে বিকৃতি। দেখো উপরেও যদি দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, এটা যদি সেন্টিমিটার হয়নি তাহলে এটা কিন্তু কেটে যাবে। তাহলে বিকৃতি এককহীন রাশি। তাহলে একটা এককহীন রাশির নাম যদি বলা হয়, বিকৃতিকে আমরা বলতে পারবো। তাহলে বিকৃতি হচ্ছে এককহীন রাশি। কেন? কারণ দুটো সমজাতীয় রাশির অনুপাত আছে, সেই জন্য এটাকে আমরা বলে থাকি হচ্ছে এককহীন রাশি। তাহলে আমরা পীড়ন এবং বিকৃতি সম্পর্কে জানলাম। তাহলে এইবারে আমাদের দেখো অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি
এদের অনুপাত হচ্ছে ধ্রুবক হয়ে থাকে। অনুদৈর্ঘ্য আমরা যেটা প্রথমে করেছিলাম, পীড়ন আর বিকৃতি সমানুপাত হয়ে থাকে, এখানেও তাই করব। অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি সমান। এবারে আমি অনুদৈর্ঘ্য কথাটা কেন ব্যবহার করলাম? অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য কথাটা কেন ব্যবহার করলাম? অনুদৈর্ঘ্য কথাটা কখন ব্যবহার হবে? যদি কোনো এই ধরনের কোনো বস্তু হয় যাদের দৈর্ঘ্যটা বেশি, সেই তুলনায় অন্যগুলো হচ্ছে নগণ্য হয়ে থাকে। দৈর্ঘ্যটাই প্রাধান্য পায়, দৈর্ঘ্য প্রাধান্য পাচ্ছে, কিন্তু অন্যান্য বিষয় যেমন হচ্ছে প্রস্থ বা তার উচ্চতাকে নগণ্য। সেই ক্ষেত্রে যদি কোনো ভর ঝোলানো হয়, তাহলে তাদের যে পীড়ন সৃষ্টি হবে বস্তুর মধ্যে তাকে অনুদৈর্ঘ্য পীড়ন বলবো, আর যে বিকৃতি সৃষ্টি হবে তাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে, যে বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্যটাই বিচার্য বিষয়, প্রধান বিষয়, এবং তার যে প্রস্থ বা উচ্চতা নগণ্য ধরা হয়, সেই ক্ষেত্রে আমরা অনুদৈর্ঘ্য, কোনো ভর চাপালে যে দৈর্ঘ্যের যে পীড়নটা সৃষ্টি হয় ওই পদার্থের মধ্যে, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, আর যে বিকৃতি হয় তাকে বলা থাকে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এই যে অনুপাত, আমি বলেছিলাম কোনো অনুপাতকে যদি সমান করতে হয় একটা ধ্রুবক আনতে হয়। এই জায়গায় যে ধ্রুবকটা হয় তাকে বলা থাকে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক, গুণ চিহ্ন কি হবে? দৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকে সমান করার জন্য যে ধ্রুবকটা আনলাম সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এই ইয়ং গুণাঙ্ক কিন্তু আমরা ওয়াই দিয়ে লিখে থাকি। তাহলে আমরা যেটা শিখেছি গাণিতিক রূপ, আমরা পেলাম কিছুক্ষণ আগে যে অনুদৈর্ঘ্য পীড়ন মানে পেয়েছি বল বাই ক্ষেত্রফল। এ মানে হচ্ছে এরিয়া, তাই জন্য এ দিয়ে লেখা হয়, এটা হচ্ছে বল বাই হচ্ছে ক্ষেত্রফল। আর ইয়ং গুণাঙ্ক বললাম ওয়াই দিয়ে লেখা হয়ে থাকে বড় হাতে। আর অনুদৈর্ঘ্য বিকৃতি আমি প্রথমেই বলে দিলাম, এই এল বাই হচ্ছে বড় হাতের এল, ছোট হাতের এল বাই হচ্ছে বড় হাতের এল। তাহলে আমরা এই এই যে সমীকরণ পেলাম, এই সমীকরণ থেকে আমরা ইয়ং গুণাঙ্কর মান বের করতে পারি। তাহলে এফ বাই এল, এ হচ্ছে এল বাই হচ্ছে। এবং একটা জিনিস তোমরা খেয়াল করো যে এই যে অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা কিন্তু কোনো রকম একক নেই। তাহলে পীড়নের একক যেটা হবে সেটাই হচ্ছে ইয়ং গুণাঙ্কের একক। তাহলে ইয়ং গুণাঙ্কের এককটা কি হবে, এটা এইচডব্লিউ একটু ব্যাখ্যা করে লিখবে। ইয়ং গুণাঙ্কের এককের সাথে অনুদৈর্ঘ্য পীড়নের এককের সম্পর্ক ব্যাখ্যা করবে। হলো পীড়নের এককের সম্পর্ক। এবং তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো যে ইয়ং গুণাঙ্কটা দেখো কি পদার্থ আছে তার উপর নির্ভর করবে না, তাদের উপাদানের উপর নির্ভর করবে না। তাহলে উপাদান নিরপেক্ষ হতে পারে। যদি লোহা এবং তামা দুটো যদি তার হয়, দুটো তারের ক্ষেত্রে যদি আমরা একই পরিমাণ একই দৈর্ঘ্য নিই, তাদের এবং ব্যাসার্ধ যদি ক্ষেত্রফল যদি একই রকম হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এই যে ইয়ং গুণাঙ্ক যে মানটা পাবো সেই মানটা কিন্তু একই হবে। সেটার পিছনে কারণ হচ্ছে যে ইয়ং গুণাঙ্কর মানটা কিন্তু তোমার হচ্ছে উপাদান নিরপেক্ষ, উপাদানের উপর নির্ভর করে না। এই যে কতগুলো জিনিস, প্রযুক্ত বল, ক্ষেত্রফল, তাদের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য পরিবর্তন, এই কয়টা বিষয়ের উপরে এটা কিন্তু নির্ভর করে থাকে। তাহলে ইয়ং গুণাঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ইয়ং গুণাঙ্ক বের করার উপরে কতগুলো অঙ্ক আসে। ধরো আগে একটা অঙ্ক করেছিলাম কিছুক্ষণ আগেই, যে 2 মিটার দীর্ঘ এবং 1 mm স্কয়ার প্রস্থচ্ছেদ মানে বলেছিলাম ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ধাতব তারের এক প্রান্তে 8 কেজি ভর ঝুলানো আছে। কিছুক্ষণ আগেই করলাম আমরা, 8 কেজি ভর
ঝোলানো আছে, ঝোলানো আছে। ইয়ং গুণাঙ্ক বলে দিয়েছে, ইয়ং গুণাঙ্ক বলেছে 2 × 10⁻12 ডাইন, ডাইন পার সেমি স্কয়ার। ডাইন মানে তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে সিজিএসএ আছে। তারের দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে, তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। এবং তোমার এখানে জি বলে দিয়েছে, আমি বলেছিলাম কিছু না বলে দিলে সেটাকে আমরা 9.81 এসআই এর ক্ষেত্রে আর 980 আমরা সিজিএস এর ক্ষেত্রে বলবো, কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে। এইবারে আমরা অঙ্কটা করব। ফার্স্ট আমাকে বের করতে হবে পীড়ন। পীড়ন বের করার সূত্র হচ্ছে প্রযুক্ত বল বাই হচ্ছে ক্ষেত্রফল। বল কত? 8 কেজি ভর ঝুলানো হয়ে থাকে। তাহলে ভরের সাথে আমরা এম এর সাথে যদি এই অভিকর্ষ ত্বরণকে গুণ করে দিই তাহলে আমরা কিন্তু বল পেয়ে যাব। বল বাই এটা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে, এটা কিন্তু আমরা নিউটন বলবো। আর ক্ষেত্রফল কত বলেছে? ক্ষেত্রফল দেখো বলেছে 1 মিলিমিটার স্কয়ার। মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করতে গেলে আমরা কি করব? 0.01 বলতে পারবো। এত তাহলে হয়ে গেল বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে নিচেটা হচ্ছে বর্গ সেমি। আচ্ছা দেখো উপরে কিন্তু নিউটন আছে, নিউটনকে আমরা তাহলে আমরা ডাইন করে নিতে হবে। ডাইন করে নিতে গেলে আমাকে কিন্তু গুণ করতে হবে 10⁵ এর সাথে, তাহলে এত ডাইন হলো। আর নিচে কত আছে? 0.01 সেমি স্কয়ার আছে। তাহলে এবার বিকৃতি বের করতে হবে আমাকে এখান থেকে। বিকৃতি কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা আমি জানি না, ওটা ছোট হাতের এল দিলাম। আর এল মানে হচ্ছে তার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য ছিল কত সেটা আমরা নিচে লিখব। তাহলে এল আমি জানি না, আমার দৈর্ঘ্য ছিল হচ্ছে 2 মিটার, আমি কিন্তু এখানে সেন্টিমিটারে করে নিচ্ছি, তাহলে 200 সেন্টিমিটার হয়ে গেল। আর এখানে কোনো একক থাকবে না, এখানে যেমন ডাইন পার বর্গ সেমি আছে ওরকম কিন্তু একক থাকবে না। এবারে তোমরা দেখো ওয়াই সমান সমান আমরা কি জানি? পীড়ন, পীড়ন বাই হচ্ছে বিকৃতি জানি, পীড়ন বাই হচ্ছে বিকৃতি। তাহলে দেখো এখান থেকে ওয়াই এর মান আমার বলে দিয়েছে 2 × হচ্ছে 10⁻12, পীড়ন বলে দিয়েছে হচ্ছে 8 × 10 × 10⁵ বাই হচ্ছে 0.01। আর বিকৃতি নিচে হচ্ছে বিকৃতি ছিল, এই নিচেরটাকে এটাকে যদি আমরা ভাগকে যদি গুণ করে দিই, এখানে ভাগ ছিল বিকৃতি, ভাগকে আমরা কি করছি? গুণ। তাহলে বিকৃতি উল্টে দিতে হবে, 200 বাই হচ্ছে এল হবে। তাহলে আমরা এখান থেকে দেখো এল এর মান খুব সহজে বের করে দিতে পারবো। 8 × 10 × 10⁵ ইন্টু হচ্ছে 200 বাই 0.01 ইন্টু হচ্ছে 2 × 10⁻12। এটা যদি ক্যালকুলেশন করো এবং পাবে এইটা হচ্ছে সেন্টিমিটারে কিন্তু বেরোবে। এইভাবে তোমরা কিন্তু এই অধ্যায়টাকে করবে ভালো করে, এবং অঙ্ক বইয়ের অঙ্ক অনেকগুলো আছে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ধন্যবাদ।